সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসে ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ারকে, রেহানার ক্যাশিয়ারকে, বললেন আসিফ নজরুল। জানাবো শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জানাবো তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, বললেন আজম খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসে ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী, আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী। কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেছেন, নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা। প্রধান উপদেষ্টা বলেন, 15টি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে এবং সরকার এই মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে। নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমরা সেদিকেই যাচ্ছি, যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ারকে, রেহানার ক্যাশিয়ারকে, বললেন আসিফ নজরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুরো পরিবার চোর ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, ওই চোরের মুখের সামনে কেউ কথা বলতে পারত না। দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। এখন কোনো হস্তক্ষেপ নেই। দুদক কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বলেন, প্রমাণ করুন আপনারা আসলেই ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমার দুঃখ লাগে, আমার সঙ্গে যারা বড় হয়েছেন, ছাত্র জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, সাংবাদিকতা জীবন ও শিল্প সাহিত্যের জগতে যাদের দেখেছি, তারা যে বড়লোক হয়েছেন সেটার কোনো কারণ ছিল না, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা, দুঃখবোধ বা লজ্জা ছিল না। দুর্নীতি এই সমাজে এক্সপেক্টেড নর্মে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করতো না এত টাকা কোথা এলো, উল্টো গর্ব করত, খুশি হতো, আরে তার এত টাকা, অবৈধ বিত্ত নিয়ে অহংকার চলতো। এদের কেউ কেউ মসজিদ কমিটিগুলোতে ঢুকে পড়েছিল। আসিফ নজরুল বলেন, আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ারকে, রেহানার ক্যাশিয়ারকে, সালমান কার ক্যাশিয়ারকে, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে, দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল, কোনো বিচার হয়নি, বিচার কার হতো? খালেদা জিয়ার 3 কোটি টাকা একটা ব্যাংকে রেখেছেন, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ বা স্পর্শ করেনি। শুধু প্রক্রিয়াগত ভুলের জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়েছিল দুদক বিচার বিভাগ মিলে। আসিফ নজরুল বলেন, সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পুরো পরিবার চোর ছিল। তিনি সারা দেশে বলে বেড়াতেন খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। ওই চোরের মুখের সামনে কেউ কথা বলতে পারতেন না। দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আইন উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি এক্সপেক্টেড নর্মে পরিণত হওয়ার কারণ ছিল দুর্নীতির কোনো বিচার হতোই না, বরং দুর্নীতি যে একটা খারাপ জিনিস এটা ভাবার সংস্কৃতিটাই চলে গিয়েছিল। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছেন। আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে দেখা হলে বলতেন, আপা তো আসলে কিছু করতে পারেন না, ওনার ছোট বোনের জন্য, বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারেন না। দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, দুদকের যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে তারা গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া শতাধিক মন্ত্রী ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়ে গেছেন। এখন তদন্ত করুন, প্রমাণ করুন ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন। এটাই আপনাদের প্রতি আমাদের ও সারা দেশের আকাঙ্ক্ষা। আইন উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো ধর্মই দুর্নীতি ও মানুষের হক মেরে খাওয়া অনুমোদন করে না। একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, আমানতের খেয়ানত করে, নিজের দায়িত্ব অবহেলা করে। আমরা সবাই যদি এমন করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন দরকার নেই।
ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে আসিফ নজরুল বলেন, প্রায় 7 মাস আগে একটা ফ্ল্যাটের নামজারি করতে গিয়েছিলাম। আমার কাছে 10 লাখ টাকা ঘুষ চেয়েছে। আমার বাবার কেনা যেই ফ্ল্যাটের আমরা 20 বছর ধরে ভাড়া পাই, সেটা অন্য কারো নামে নামজারি হয়ে গিয়েছিল। এই জন্য 10 লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। ভূমি অফিসের লোকজনকে এই ঘুষ নেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গিয়েছিল? রাজনৈতিক নেতাদের আমরা অবশ্যই দোষ দেব, কিন্তু এই দোষ নিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করুন, আমরা কি সৎ আছি? বাংলাদেশে বহু সৎ মানুষ আছেন, কিন্তু 100 জনের মধ্যে 20 জন অসৎ থাকে। সেই 20 জনের মধ্যে 10 জন যদি ক্ষমতাবানের জায়গা থাকে, তাহলে একটা দেশ অনাচার, দুর্নীতি ও পাপাচারে ভরে ওঠে। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির স্বাক্ষরের পর এই আদেশ প্রকাশ করা হয়। আদেশের অনুলিপিটি বিটিআরসি সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রোববার শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়ালি যে বক্তব্য দিয়েছেন তা বিদ্বেষমূলক কিনা তা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন প্রসিকিউশন। এর আগে বৃহস্পতিবার শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তথ্য সচিব, তথ্য প্রযুক্তি সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এই আদেশ এখন থেকেই বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করে প্রসিকিউটর গাজী MH তামিম, প্রসিকিউটর BM সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ নোমান। শুনানিতে গাজী MH তামিম বলেন, শেখ হাসিনা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি পলাতক থাকা অবস্থায় বিদেশে বসে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যের মধ্যে দিয়ে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার ভিকটিম এবং সাক্ষীরা ভয়ভীতির মধ্যে রয়েছে। এতে বিঘ্ন হচ্ছে তদন্ত কাজ। এ সময় শেখ হাসিনার 2টি বিদ্বেষমূলক বক্তব্য ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর তামিম। একটি বক্তব্যে শেখ হাসিনা বলেন, এখন যারা বেশি বাড়াবাড়ি করছে তারা ভালো থাকবে না। ডিসেম্বর পর্যন্ত দেখো, ভয় পাওয়ার কিছু নেই। আমার বিরুদ্ধে তো 227টি মার্ডার কেস হয়েছে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। এক মামলায় যেই শাস্তি, 227 জনের মামলায়ও একই শাস্তি। এবার এলে আর ডেভেলপমেন্ট করব না, করব সংস্কার। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। এ পর্যায়ে ট্রাইব্যুনাল জানতে চায় এসব বক্তব্য শেখ হাসিনার কিনা। তখন প্রসিকিউটর বলেন, অনেক গণমাধ্যমে শেখ হাসিনার এই বক্তব্য এসেছে, ভিডিও রেকর্ডও আছে। পরে ট্রাইব্যুনাল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। গত 18 নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে আনা অভিযোগ 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আদালতে হাজির হওয়া আনিসুল হক সহ 13 জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, বললেন আজম খান। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে আসবেন। সারা বাংলাদেশ তাকে অভ্যর্থনা জানানোর জন্য মুখিয়ে আছে। আজম খান বলেন, ফ্যাসিবাদী সরকারের শাসন কবলে পড়ে দীর্ঘ সময় তিনি মিথ্যা মামলায় বিলেতে প্রবাস জীবনযাপন করলেও 24 ঘন্টার মধ্যে তিনি 16 ঘন্টা দেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং দলকে সুসংগঠিত করার কাজে নিরন্তরভাবে সময় দিয়েছেন। তিনি আরও জানান, এখন সেই ফ্যাসিবাদ সরকারকে বিদায় করেছি। ফ্যাসিবাদ বিদায়ের মধ্যে দিয়ে একটার পর একটা মিথ্যা মামলা আমরা আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওদিকে আমাদের নেতা তারেক রহমানও বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে আগামী 11 ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা অভিমুখে লং মার্চ সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন,
11 ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের মাধ্যমে ভারতকে একটি বার্তা দিতে চাই। ভারত কি বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার চায়, নাকি ভারত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চায়? এই বার্তাটি দিতেই 11 ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা অভিমুখে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।